বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আমি অষ্টম শ্রেণীর 2.2 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি পূর্বের ভিডিওতে 2.1 নিয়ে আমি আলোচনা করেছি। যে সকল শিক্ষার্থীরা আমরা 2.1-এর ভিডিওটি দেখিনি বা আলোচনাটুকু শুনিনি, আমরা ইউটিউবের প্লেলিস্ট থেকে আলোচনাটুকু শুনে আসতে পারি। এই 2.2 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার আলোচ্য বিষয়। 2.1 হচ্ছে আমাদের সরল মুনাফা, আর 2.2 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। 2.1 অধ্যায়ে কিন্তু আমরা 3 থেকে 4টি সূত্র দ্বারা আমরা বাকি সকল অঙ্ক করেছিলাম, এবং পাশাপাশি আমাদের লাভ ক্ষতির কিছু অঙ্ক ছিল। আর 2.2 হচ্ছে টোটালটাই হচ্ছে চক্রবৃদ্ধি যে সূত্র আছে তার উপর ডিপেন্ডেন্ট। আর পাশাপাশি সরল যে মুনাফার যে কতগুলো সূত্র আছে, 1-2টা সূত্র আমাদের কাজে লাগতে পারে। তাই যারা যারা আমরা 2.1-এর অঙ্কগুলো পারি না, তারা কিন্তু 2.1-এর অঙ্কগুলো জানার পরে কিন্তু 2.2 শুরু করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের 2.2 করার জন্য যে প্রয়োজনীয় যে 2টি সূত্র আছে তা আমরা একটু লিখে ফেলি। আমাদের 2.2-এর জন্য আমাদের এই 2টা সূত্র বেশি প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর দ্বিতীয়টি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা সমান সি মাইনাস পি। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমাদের মূল বিষয়টা। এখন এই 2টা সূত্রকে মিলিয়ে সরাসরি চক্রবৃদ্ধি মুনাফার জন্য মানে আমরা অন্যভাবেও ডাইরেক্ট লিখতে পারি। আমরা ডাইরেক্ট চক্রবৃদ্ধি মুনাফা এইভাবে সি মাইনাস পি না লিখে আমরা এভাবে লিখতে পারি যে পি ইন্টু 1 মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আমরা এভাবে লিখতে পারি। আমরা এইভাবে না লিখে, এই যে আমি কিন্তু আবার বলতেছি, এখানে 2টা অপশন, কিন্তু এই চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমরা এই 2টার যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি। কিন্তু সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেস্ট হয় আমরা যদি এই সূত্রটা ইউজ করি। কিন্তু এই সূত্র ইউজ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, যদি কোনো অঙ্কে দেখো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, তাহলে অবশ্যই তোমাদেরকে প্রথমেই চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যদি এই বিষয়টা আমরা মাথায় রাখি, তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করা খুবই সহজ বিষয় হবে। প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব, তারপরে আমরা মুনাফা বের করব। আর যদি বলি না স্যার আমি সরাসরি বের করতে চাই, তখন আমরা এই সূত্রটি ইউজ করতে পারি। তখন আর আমাদের মুনাফা মূলধন বের করতে হবে না, আমরা সরাসরি এই সূত্র দ্বারা সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। তাহলে আমি এখানে লিখতে পারি যে সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা, তোমাদের সুবিধার জন্য চক্রবৃদ্ধি মুনাফা। এই সে বিষয়টা আমাদের। যদি আমি বলি না স্যার আমি 2 স্টেপে না করে আমি ডাইরেক্ট করব, তাহলে তোমরা এই সূত্র ইউজ করতে পারো। আর যদি বলো না স্যার আমি ভেঙে ভেঙে কাজ করব, তাহলে আমরা মূলধন বের করব, মূলধন বের করার পরে চক্রবৃদ্ধি মুনাফা বের করব। বুঝতে পেরেছি? তাইলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মোটামুটি আলোচনা বা সূত্রের বিষয়টা। আমরা এই 2টি সূত্র বা এই 3টি সূত্র আমরা অবশ্যই মনে রাখতে হবে, কারণ সূত্র ব্যতীত যে সকল অধ্যায়ে সূত্রের প্রয়োগ আছে, মনে রাখতে হবে এই সকল অধ্যায়ের সূত্রগুলো তোমাকে অবশ্যই তোমাকে জানতে হবে। সূত্র ব্যতীত তাহলে কিন্তু এই অধ্যায়ের কোনো অঙ্ক তুমি করতে পারবে না, যদি সূত্রের প্রয়োগ হয় এই অধ্যায়ে। ঠিক আছে? তাহলে আমরা যে সকল অধ্যায়গুলোতে, শুধু এই অধ্যায় না, যে কোনো অধ্যায়ে যখন দেখবো যে কোনো সূত্র আছে এবং সূত্র ভিত্তিক কোনো অঙ্ক আছে, তাহলে আমাদের ওই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং খুব ভালোভাবে। এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এই হচ্ছে আমাদের 3টি সূত্র। প্রথম 2টি দ্বারা ধাপে ধাপে মুনাফা বের করা যায়, চক্রবৃদ্ধি মুনাফা, আর তৃতীয়টি দ্বারা আমরা সরাসরি বের করতে পারি। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এখন আমরা আমাদের যে পাঠ্য বই আছে 2.2 যে অধ্যায়টি আছে অষ্টম শ্রেণীর 2.2, আমরা সবাই 27 পেজ খুলে ফেলি। 2.2-এর অনুশীলনী 2-এর 27 নম্বর পেজটি খুলে আমরা সাধারণ গণিত বইয়ের, ওইখানে আমাদের আজকে আমি
7 এবং 8 এই দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই দুইটি প্রশ্নই আমাদের এই অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে 10, 11, 12 এই তিনটি অঙ্ক নিয়ে আমার পরবর্তী ইনশাল্লাহ একটি ভিডিও থাকবে। আর আমাদের যে এই সৃজনশীল প্রশ্ন আছে এই অধ্যায় রিলেটেড, ঠিক আছে, 2.2 রিলেটেড, আমরা ওই সৃজনশীলগুলো নিয়ে আমরা একটি বড় আকারের একটি মানে কয়েকটি সৃজনশীল নিয়ে আমরা আরেকটি ভিডিও করব। বুঝতে পেরেছি? তাহলে এই অধ্যায়ের উপর আমাদের আমি টোটাল 3টি ভিডিও দেব। প্রথমটি হচ্ছে আজকের ভিডিওটি 7 এবং 8, আর পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ হবে 9, 10, 11 নিয়ে। আর তারপরে হচ্ছে আমরা কি করব, যে আমাদের এই অধ্যায়ের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা এমন এমন কতগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যে সৃজনশীল প্রশ্ন যদি আমরা ভালোভাবে জানি তাহলে টোটাল অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটাই আমাদের দখলে চলে আসবে। বুঝতে পেরেছি? তাহলে আজকে আমরা একটু মনোযোগ দিই। আমরা 7 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। আমি এই সুবিধার জন্য আমি এই প্রশ্নটি তুলে নিতেছি। আমি 7 নম্বর প্রশ্নটি কি বলছে? বলছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্র, আচ্ছা আমি এটা চক্র বৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে আমরা যখন 2.1 নিয়ে আলোচনা করেছিলাম, আমি কিন্তু তখন বারবার বলেছিলাম যে এই অধ্যায়ের প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে আমাদের প্রশ্নের মধ্যে কোন কোন মান দেওয়া আছে, বা আমাদের যে এই সংখ্যাগুলো দেওয়া আছে বা যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলো কি নির্দেশ করে তা আমাদেরকে প্রথমেই বুঝতে হবে বা ভালো ধারণা থাকতে হবে। যেমন আমাদের এখানে দেওয়া আছে 10%, আর এখানে দেওয়া আছে 8,000, আর এখানে দেওয়া আছে 3। এই 3টি উপাত্ত আমাদের দেওয়া আছে বা 3টি সংখ্যা দেওয়া আছে। এই 3টি সংখ্যা দ্বারা কি নির্দেশ করতেছে তা যদি আমরা সহজে ধরতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক খুবই সহজ। দেখো, মানে আমি যদি বলি জটিলতা বা মূল প্রবলেমটা এই জায়গাটাই। যে সকল শিক্ষার্থীরা প্রশ্ন থেকে এই যে সংখ্যাগুলোকে আমি মার্ক করেছি তারা যদি বলতে পারে যে এই সংখ্যাগুলোকে এই বলা হয়, মুনাফা কোনটাকে বলা হয়, কোনটাকে আসল বলা হয়, কোনটিকে মুনাফার হার বলা হয়, কোনটিকে সময় বলা হয়, এই 4টি বিষয় যদি ধরতে পারে তাহলে সেই সকল শিক্ষার্থীদের জন্য অঙ্কটি সমাধান করা কোনো বিষয় না, খুবই শুধু সময়ের ব্যাপার, খুবই সহজ একটা বিষয়। তাহলে এই বিষয়ে তোমরা একটু জোর দিবা এবং তোমরা এই অধ্যায় অঙ্ক করার সময় এই বিষয়টা যদি একটু চেষ্টা করো, আমি আশা করি, বিশ্বাস করি তোমরা অবশ্যই পারবা। কয়েকবার ট্রাই করলে, কয়েকটা প্রশ্ন ট্রাই করলে তোমরা নিজেরাই পারবা। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাগুলোকে কাকে কি বলা হয়। আমরা যদি প্রথমে খেয়াল করি, বলা আছে বার্ষিক 10% মুনাফায়। তাহলে আমি শর্টকাট কতগুলো বিষয় বলি চিনে রাখার। যখন কোনো সংখ্যার সাথে পার্সেন্ট দেওয়া থাকবে অথবা তার আগে বার্ষিক অথবা শতকরা লেখা থাকবে, বুঝতে হবে ওই সংখ্যাটা হচ্ছে শতকরা মুনাফা। তাহলে আমরা প্রথমে লিখতে পারি মুনাফার হার। আমরা বার্ষিক শতকরা মুনাফা না লিখে শুধু মুনাফার হার লিখতে পারি। বুঝতে পারছি? আমরা অবশ্যই বাংলাটা লিখে তারপর কাজ করব। তো মুনাফার হার আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। কত দেওয়া আছে এখানে? 10%। অবশ্যই পার্সেন্টকে বাদ দিতে হবে। আর পার্সেন্ট বাদ দেওয়ার নিয়মটা কি? 100 দ্বারা ভাগ করা। তাহলে আমরা ওই যে সংখ্যাটার সাথে পার্সেন্ট দেওয়া আছে তাকে 100 দ্বারা ভাগ করলে আমরা এইভাবে লিখে নেব। যা আসে ক্যালকুলেটরের সাহায্যে আমরা লিখে নেব। আমরা পেয়ে গেলাম কত? 0.1। তাহলে আমরা মুনাফার হার আর এর মান পেয়ে গেলাম 0.1। তো প্রথম সংখ্যাটি আমাদের সমাধান হয়ে গেল। দ্বিতীয় সংখ্যাটি বলছে 8,000। তার আশেপাশে খেয়াল করো, তারপরে দেওয়া আছে টাকার। প্রায় সময় তোমাদের এভাবে দেওয়া থাকবে, এই টাকার সাথে 29 র দেওয়া থাকবে। বুঝতে হবে যখনই টাকার সাথে 29 র দেওয়া থাকবে, এই 29 র দেওয়া থাকবে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে আসল অথবা আমাদের মূলধন বলি আমরা। অথবা যদি দেখো যে কোনো একটি টাকা বিনিয়োগ করা হয়েছে অথবা কোনো একটি টাকা ব্যাংক থেকে তোলা হয়েছে
বা কোনো একটি টাকা ব্যাংকে রাখা হয়েছে, অথবা কোনো একটি টাকা দিয়ে কোনো একটা জিনিস ক্রয় করা হয়েছে, অথবা কোনো একটি টাকা দিয়ে কোনো একটা জিনিস বিক্রি করা হয়েছে, ওই সকল টাকা হবে আমাদের আসল বা মূলধন। বুঝতে পেরেছি আমরা? ওই ইঙ্গিতগুলো থাকলে এগুলো হবে মূলধন। তাহলে এই 8,000-এর পরে যেহেতু টাকার বলা আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের আসল বা মূলধন। তো আমরা লিখতে পারি আসল। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, আমরা লিখতে পারি 8,000 টাকা। লিখে ফেললাম। পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত? 3। ঠিক 3-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি আমরা? বছর। তো বছর মানে হচ্ছে সময়, সবাই বোঝে নেওয়ার কথা। তাহলে আমরা এখানে লিখতে পারি সময়। n সমান হচ্ছে 3 বছর। অবশ্যই একক লিখে দিবা। এই হচ্ছে আমাদের অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি এভাবে তোমাদের প্রশ্ন থেকে মানগুলোকে লিখতে পারো, আমি তোমাদেরকে আশ্বস্ত করি তোমরা বাকি কাজ পারবা, কোনো বিষয় না। বুঝতে পেরেছি? তাহলে এই জায়গাটা আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। এই জায়গাটা যদি ভালো পারি তাহলে পরের আলোচনা খুবই সহজ বিষয়, যে কেউ পারবে, নিজেই পারবে। এখন আমরা দেখব আমাদের প্রশ্নে কি বলছে। এভাবে মানগুলো লেখার পরে আমরা দেখব প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো একটু আগে আমি বলছিলাম চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। আমরা লিখে দেব চক্রবৃদ্ধি মূলধন, তাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে হোয়াট চিহ্ন দিলাম, মানে তার মানটা আমরা বের করব। 3টি মান আমাদের দেওয়া আছে, লিখে ফেললাম। যার মান বের করব তাকেও লিখে ফেললাম। যদি না লিখি স্যার এটা কোনো প্রবলেম নেই, কিন্তু লিখে দিলে বেস্ট ভালো হয়। এখন যেহেতু সির সূত্র আছে, তাহলে আমরা সূত্র লিখে নিই। তো চক্রবৃদ্ধি মূলধন কি? তাহলে আমরা লিখবো আমরা জানি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। অবশ্যই সূত্রটি মুস্ত রাখতে হবে। এখন আমরা কি করব? যেহেতু সির মান বের করব, তাহলে এই পাশে মান বসানোর প্রয়োজন নেই, আমরা সমান চিহ্নের ওই পাশে মান বসাবো। পির মান কত? 8,000। আমরা লিখবো 8,000। তারপর এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন দিয়ে দেবো আমরা, ঠিক আছে? দিলে ভালো হয়। তারপর ব্রেকেট দিয়ে আর এর মানটা বসিয়ে দেবো 0.1, আর এন এর মান হচ্ছে কত? 3। ঠিক আছে কিনা? আমরা লিখে দিলাম। এখন আমরা প্রথমে ফার্স্ট ব্রেকেটের কাজটা করতে হবে। তো ফার্স্ট ব্রেকেটের ভিতরে যে যোগ আছে, যোগের কাজটা করে নিই। তো যোগের কাজটা করে নিলে কত পাই এখানে আমরা? 1.1। তার উপর পাওয়ার কত আছে? 3। এখন আমরা এই পাওয়ারের কাজটা করে নিই, মানে 1.1-এর পাওয়ার 3 বসিয়ে দেখি মানটা কত আসে। অবশ্যই তোমরা ক্যালকুলেটরের সাহায্য নেবে, মুখে কিন্তু করবা না। 1.1 তার পাওয়ার হচ্ছে কত? 3। তাহলে মানটা পাই কত? 1.331। 1.331। আমরা পরের লাইনটা লিখে নিই, 8,000 গুণ 1.331। এখন আমরা কি করব? আমরা গুণের কাজটা করে ফেলি। তাহলে গুণ 8,000, তো 10,000 648। ঠিক আছে? 10,648, 10,648 টাকা। অবশ্যই সর্বশেষে যে প্রশ্ন অনুসারে যে একক আসে ওই এককটা লিখে দিতে হবে। তাহলে এই যে সির মান পেয়ে গেলাম, আর সি মান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি কিন্তু বলছিলাম এই 3টি মান যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে বাকি কাজ কিন্তু সহজ। দেখো, শুধু সূত্রের উপর ডিপেন্ডেন্ট। সূত্র সঠিকভাবে লিখতে পারলে, মুস্তভাবে মনে রাখতে পারলে আমরা কিন্তু শুধু মান বসে আমরা ক্যালকুলেটরের সাথে যোগ বিয়োগ করে ফেলাম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রশ্ন থেকে মানগুলো খুঁজে বের করা। বুঝতে পেরেছি? তাহলে এখানে আমরা সর্বোচ্চ সময় দেব। আর এইটা যদি আমরা বুঝে ফেলতে পারি বা আমরা জেনে যাই, তাহলে বাকি কাজ কোনো বিষয় না। তাহলে আমার যে সকল শিক্ষার্থীরা এই অঙ্কটি এখন একটু জটিল লাগতেছে, তারা আবার ভিডিওটি দেখো। আশা করি আমার কথাগুলো আবার যদি শুনো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? অবশ্যই তোমরা বুঝতে পারবা। তারপরে আমরা যে পরবর্তী যে প্রশ্নটি আছে, 8 নং প্রশ্নটি, আমরা এটি নিয়ে আলোচনা করি। আমাদের 8 নং প্রশ্নটি কি বলছে? বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়। তাহলে আমরা একটু লিখে ফেলি, লিখলে সুবিধা হবে, আলোচনা করতে সুবিধা হবে। বার্ষিক শতকরা 10 টাকা
মুনাফায় 5,000 টাকার 3 বছরের 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? মুনাফার পার্থক্য কত? ঠিক আছে, এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, আমি প্রশ্নটা আবার একটু পড়ি। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ঠিক আমরা আগের মতো আমরা দেখতে পাই এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে 5,000, আর এখানে দেওয়া আছে 3। এই 3টি সংখ্যা কি নির্দেশ করতেছে প্রথমে আমাদের তা লিখে ফেলতে হবে। তা আমরা লিখে ফেলি। প্রথম যে 10, আমি কিন্তু 7 নং প্রশ্নটি বলার সময় কিন্তু একটি কথা বলেছিলাম, যখন কোনো সংখ্যার আশেপাশে শতকরা অথবা বার্ষিক লেখা থাকবে তাহলে এই সংখ্যাটা কি নির্দেশ করে? মুনাফার হার। তো আমরা লিখতে পারি মুনাফার হার। কি দিয়ে প্রকাশ করে? আর দ্বারা। 10 অবশ্যই তাকে পার্সেন্টে লিখতে হবে। মুনাফার কোনো সংখ্যা যদি মুনাফার হারে নির্দেশ করে তাকে অবশ্যই পার্সেন্টে লিখতে হবে, তারপরে পার্সেন্টকে ভেঙে লিখতে হবে, শতকরাকে ভেঙে লিখতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে শতকরা ভেঙে যাবে, তাই মান পাবো কত? 0.1। আমরা প্রথম সংখ্যাটিকে লিখে ফেললাম। দ্বিতীয় সংখ্যাটি 5,000, তার আশেপাশে কি লেখা আছে? টাকার। তো টাকার মানে আসল হবে, তা আমরা লিখে ফেলি আসল। পি সমান কত? 5,000 টাকা। তারপর আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 3 সংখ্যাটি, তার সাথে কি দেওয়া আছে? বছর। তাহলে এটা হবে কি? সময়। আমি একটু পাশে লিখে দিই, তোমরা নিচে লিখে ফেলবা। ঠিক আছে, আমার জায়গার একটু সংকুলন, তা আমি পাশে লিখতেছি 3 বছর। এই হচ্ছে আমাদের 3টি মান। 3টি মান দেওয়া আছে, আমরা 3টি মানকে তুলে ফেললাম। এখন আমাদের যে প্রশ্নের বিষয়টা আমরা খেয়াল করি। আমাদের প্রশ্ন বলছে, দেখো এই যে দেখো, 2টি বিষয় নির্দেশ করছে এখানে। একটা হচ্ছে সরল মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এবং আমাদের বলছে তাদের পার্থক্য বের করতে বলছে। এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু 2টা বিষয়ে প্রশ্ন করছে, এবং আমি বলি যে 3টা প্রশ্ন এখানে আছে। প্রথম হচ্ছে সরল মুনাফা বের করতে হবে, দ্বিতীয়ত চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে, তারপর তাদের পার্থক্যটা বের করতে হবে, এবং এটাই আমাদের মূল প্রশ্ন। বুঝতে পেরেছি? এভাবে প্রশ্নটাকে তোমরা বোঝার চেষ্টা করবা। যদি প্রশ্ন বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা অঙ্ক আর ভুলবা না। একবার যদি নিজেরা প্রশ্ন বুঝে অঙ্ক করতে পারো তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা কখনোই ভুলবা না। অথবা ভুলে গেলেও কেউ একটু বলে দিলে তুমি পারবা, অথবা চোখ দিয়ে যদি একবার তাকাও তাহলে তুমি অবশ্যই তোমার আবার মনে হয়ে যাবে। বুঝতে পেরেছি? অথবা একটু সময় নিয়ে চিন্তা করলে আবার মনে হয়ে যাবে। এই জন্য বুঝে বুঝে অঙ্ক করার মজাই এখানে। এই বিষয়টা মাথায় রাখবো আমরা। তাহলে আমাদের সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, তারপর পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা বের করে ফেলি। তা আমরা জানি সরল মুনাফা কি? সরল মুনাফা কি দিয়ে প্রকাশ করে? আয় দ্বারা। আয় সমান সমান পি আর এন। তাহলে পির মান কত? পির মান হচ্ছে কত? 5,000। 5,000। আর এর মান কত? 0.1। এন এর মান কত? 3। লিখে ফেললাম। তাহলে এখানে আমরা সবগুলো গুণ করলে কত হয় একটু দেখি আমরা। ক্যালকুলেটর, অবশ্যই তোমরা ক্যালকুলেটর সাহায্য নেবা। বুঝতে পেরেছি? তাহলে আমরা লিখতে পারি 5,000 গুণ 0.1 গুণ 3। তাহলে আমরা পাই 1,500। তাহলে আমরা এখানে লিখতে পারি 1,500 টাকা। তাহলে আমরা সরল মুনাফা কত পেয়ে গেলাম? 1,500 টাকা। তারপর আমরা কি বের করবো? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এখানে কিন্তু আমি প্রথমেই কিন্তু আলোচনা করেছিলাম ভিডিওর শুরুতে, চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সরাসরি বের করা যায়, আর আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করা। বুঝতে পেরেছি? তাহলে আমরা যে কোনো একটাকে চুজ করতে পারি, আমাদের যেটা ভালো লাগে। আর আমি বলবো যে তোমরা 2টাই ট্রাই করবা বাসায়,
কারণ দুইটাই মনে রাখাই তোমাদের জন্য বেস্ট। কারণ কখন যে কোন সূত্রটি মনে থাকে তোমরা কিন্তু নিজেরা বলতে পারবে না। এই জন্য দুইটা পদ্ধতি মনে রাখলে এটাই লাভ, যে কোনো সময় একটা আমাদের খুব ভালোভাবে মনে হয়ে যায়। বুঝতে পেরেছি? তাহলে আমি যদি চক্রবৃদ্ধি মূলধন দ্বারা করি তাহলে কি হবে, আমি দুইটাই দ্বারা দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপর মুনাফা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সাহায্য নিলে মূলধনের সূত্রটি লিখতে হবে, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার কত n। তাহলে মানগুলো বসিয়ে দিই, 5000 গুণ চিহ্ন দিতে পারি এখানে, 1 যোগ 1 0.1 তার পাওয়ার হচ্ছে 3। তাহলে 5000 গুণ 1.1 তার পাওয়ার হচ্ছে কত, 3, তার পাওয়ার 3 নাকি? তাহলে এটাকে গুণ আমরা পাওয়ার করলে কত পাই, 1.331 মনে হয়, কারণ আমরা তো 7 নঙে আমরা সেম প্রশ্নটাই ছিল, 1.1 তার পাওয়ার হচ্ছে 3, তাহলে 1.331, 1.331। এবং আবার যদি গুণ করি আমরা 5000-এর সাথে, গুণ 5000, তাহলে পাই কত, 6655, 6655 টাকা। এই হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা কি ছিল, সি মাইনাস পি। তো সির মান কত, 6655, আর পির মান হচ্ছে কত, 5000। এই যে পির মান 5000, তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি কত হয়, 155। তোমরা একটু ক্যালকুলেটর ট্রাই করে দেখবা, ঠিক আছে, 155। তা আমরা সরল মুনাফা পেলাম, আর সরি 1555 হবে, 1555, কারণ 6655 থেকে 5000 বিয়োগ করলে ভুল করলাম আবার, 1655, সরি। তোমরা একটু ট্রাই করবা, ঠিক আছে, অবশ্যই ক্যালকুলেটরের সাহায্য নেবা। তো 1655, আমরা সরল মুনাফা পেয়েছি 1500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1655 টাকা। তাহলে আমাদের কিন্তু দুইটা মুনাফা বের হয়ে গেল। এখন কি করবা, পার্থক্য বের করা। তাহলে সুতরাং পার্থক্য আমি একটু এখানে লিখতেছি, পার্থক্য। তা পার্থক্য মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তো 1655 থেকে 1500 বিয়োগ করবো, 1655 বিয়োগ 1500, তাহলে এখানে কত হবে, 155 টাকা। এই হচ্ছে আমাদের উত্তর। যেহেতু পার্থক্য পেয়ে গেছে, এটাই উত্তর। এখন যদি আমরা সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা বের করতাম, তাহলে তো দেখি তো 1655 বের হয় কিনা, একটু ট্রাই করি আমরা। তাহলে আমরা ডাইরেক্ট লিখে ফেলি, চক্রবৃদ্ধি মুনাফা। আমরা সরাসরি সূত্রটা ইউজ করি। তো সরাসরি সূত্র ইউজ করলে সূত্রটা কি, পি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট 1 বিয়োগ, ঠিক আছে, তারপরে 1 যোগ আর টু দি পাওয়ার কত, n, আবার সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেটগুলো কিন্তু যেমন আছে এমনভাবে দিতে হবে। এখন পির মান বসিয়ে দাও, 5000, গুণ চিহ্ন দাও, সেকেন্ড ব্র্যাকেট 1 বিয়োগ, মানটা বসিয়ে দেয় 0.1, তার পাওয়ার হচ্ছে n, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। জাস্ট যে যেখানে আছে তাদের জায়গায় মান বসিয়ে দিলাম। এই যে দেখো, পির জায়গায় পির মানটা বসালাম, আর এখানে কি করলাম, এই যে আমরা আর এর জায়গায় আর এর মানটি বসালাম, সরি এখানে 3 বসাতে হবে, আর n এর জায়গায় n এর যে মানটি আছে 3 বসিয়ে দিলাম। এই মানগুলো কিন্তু প্রথমে লিখে নিয়েছিলাম আমরা, মানগুলো বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করা। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করে ফেলি, 5000 গুণ, তাহলে 1 বিয়োগ, এটা যোগ করলে হয় 1.1, তার পাওয়ার হচ্ছে 3, লিখে দিলাম। তারপর হচ্ছে পরবর্তী লাইনে হচ্ছে এই পাওয়ারের মানটা বের করা, 1 বিয়োগ, এটার মান কত ছিল, 1.331, 1.331, হ্যাঁ ঠিক আছে। তারপর 1 থেকে 1.33, সরি আমি সূত্রটি ভুল লিখেছি, 1 যোগ আর টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে আমার প্রথমে কিন্তু সূত্রটি ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা একটু কারেকশন করে নিও। সূত্রটি হবে p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাসের 1। হ্যাঁ এখন ঠিক আছে, আমার প্রথম লেখাতে ভুল হয়ে গেছে, মানে একটু আমি উল্টেই লিখে ফেলছি, ঠিক আছে। এখন মান বসাই, তাহলে 5000 গুণ 1 যোগ 0.1, তার পাওয়ার হচ্ছে n,
আর আমরা সেকেন্ড ব্র্যাকেটটি দিয়ে দিই, আর বিয়োগ হচ্ছে 1, মান বসিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে 5000 গুণ, এখানে হবে 1.1, তার পাওয়ার হচ্ছে 3 বিয়োগ 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। তারপরে 1.1কে যদি আমরা কিউব করি কত আসবে, 1.331 বিয়োগ 1, এই পেলাম। তারপর 1.331 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে তোমরা পাবা, তোমরা কিন্তু অবশ্যই বারবার বলতেছে ক্যালকুলেটর ব্যবহার করবা, তোমরা পাবা 0.331। এখন 0.331 এর সাথে যদি আমরা 5000কে গুণ করি তাহলে কি পাই, 0.331 গুণ 5000, তাহলে কত পাই, 1655 টাকা। তা আমরা পূর্বে কত পেয়েছিলাম, 1655 টাকা। এখন বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে বিষয়টা। তাহলে পদ্ধতি দুইটা, আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপরে মুনাফা বের করা যাবে, আর দ্বিতীয়টি হচ্ছে এই সূত্র সরাসরি ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। এখন তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা এটাই ইউজ করবা, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার পরামর্শ থাকবে দুইটাই তোমরা প্র্যাকটিস করো, যেটাই মনে থাকে, অথবা দুইটাকেই ভালোভাবে শিখে রাখা তোমাদের জন্য ভালো হবে। এই হলো আমাদের 8 নং প্রশ্নের উত্তর। আর পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা। মনে রাখবা, কোনো গণিতে কোনো যদি কখনোই পার্থক্য বের করতে বলে তাহলে বুঝতে হবে যে দুইটির কথা বলছে এই দুইটির কি করা, মানকে বিয়োগ করা, এবং অবশ্যই বড় মান থেকে ছোট মানটাকে বিয়োগ করতে হবে। তাই বড় মান হচ্ছে 1655, তাই আমরা 1655 থেকে আমরা 1500 বিয়োগ করে আমরা কত পেয়েছি, 55 পেয়েছি, 155 পেয়েছি, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছি? এর প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আজকে আমরা এই 2.12 এর প্রথম ভিডিও নিয়ে আমরা আলোচনা করতেছি, তাই আমি আর নতুন কোনো অঙ্ক বাড়াচ্ছি না। এই দুইটা প্রশ্ন যদি আমরা বুঝতে পারি, এবং এই দুইটি প্রশ্নের এখনো যে 8 নম্বর প্রশ্নটি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা গাইড বইটি একটু খুলে দেখবা, এই প্রশ্নটি বারবার আসে, এবং এই প্রশ্নটি ক্লাস 9-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9-এর যে 3.5-এর অধ্যায়টি আছে, ওই অধ্যায়ে কিন্তু এই প্রশ্নটি আছে। তাই আমরা এই দুটি প্রশ্ন একটু বারবার একটু প্র্যাকটিস করি, যদি যে জায়গায় বুঝতে অসুবিধা এই জায়গাটা আমরা দেখি। আর আমি বারবার যেটা বলি, যদি কখনোই কোনো বিষয় নিয়ে, এই গণিত এবং বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে তোমরা সমস্যা ফেস করো, প্রবলেমে পড়ো, তাহলে আমাকে তোমরা জানাতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য। এই তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী যে বাকি দুটি পর্ব নিয়ে আমরা অতি সত্বরই আমরা ভিডিও প্রকাশ করব বা তোমাদের সামনে হাজির হব, সেই আশা ব্যক্ত রেখে এখানে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফিজ।